আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য দিল্লির যে চাণক্য নীতি বা কূটকৌশল, এটির সর্বোচ্চ বাস্তবায়ন এই মুহূর্তে চলছে। তারা একদিকে বাংলাদেশে যে কনসুলেট অফিসগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে, আগরতলাতে রয়েছে, দিল্লিতে আছে দূতাবাস, আর অন্য অফিসগুলো কনসুলেট অফিস। তারপর মুম্বাইতে আছে। তো এই জায়গাগুলোতে খুবই পরিকল্পিতভাবে বিক্ষোভ করাচ্ছে। ভারতীয় নাগরিক যারা আছেন বিক্ষোভ করাচ্ছে, এবং সেখানে যারা উগ্রবাদী হিন্দু রয়েছেন তারা শত শত মানুষ একত্র হয়ে সেই বাংলাদেশ সরকারের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিব্রতকর এবং পরিস্থিতি, মানে অসম্মানজনক একটা পরিস্থিতি তারা তৈরি করে সেগুলো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা বাংলাদেশে অনেকে সমালোচনা করি, কিন্তু তার সম্মানহানি হয়, মর্যাদাহানি হয়। এই ধরনের কাজ আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করিনি, কিন্তু দিল্লি এটা শুরু করে দিয়েছে, প্রচণ্ডভাবে শুরু করে দিয়েছে। এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো এটা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা খুব সিরিয়াসলি কগনিজেন্সি নিয়েছে। কগনিজেন্সি নিয়ে তারা কি করলো, ভারতীয়দের ভিসা বন্ধ করে দিয়েছে। আগরতলা অফিস, তারপরে দিল্লি অফিস, মুম্বাই অফিস, এই তিনটে অফিস থেকে ভিসা বন্ধ করা হচ্ছে, এবং অন্যান্য কনসুলেট অফিসগুলোও আলটিমেটলি ভিসা বন্ধ করে দিয়েছে বা দিবে। এই হলো অবস্থা। এটা ভারত কল্পনা করতে পারেনি। এর কারণ হলো তারা বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এই কয়েকদিন আগে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম, ভারতীয় ভিসা সেন্টারে, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এতে সরকার দমেনি। ফলে কি হলো, ভারত অনেকটা নাকে খত দিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সেই ভিসা সেন্টারটি চালু করেছে। এরপরে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটেছে, কলকাতাতে যে ঘটনা ঘটেছে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বা দূতাবাসের সামনে, এগুলোর কড়া প্রতিবাদ, নজিরবিহীন প্রতিবাদ করেছে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এই ঘটনার প্রেক্ষিতে যাকে বলা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানো হয়েছিল। এবং আজকে যখন আমি এই ভিডিওটা করছি, আজকের এই দিনটিতে 23 তারিখে আবার ভারতের যে রাষ্ট্রদূত মিস্টার প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠানো হয়েছে। তো এত অল্প সময়ের মধ্যে পরপর দুইবার আমাদের মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, এটি নজিরবিহীন ঘটনা এবং ভারতের জন্য ভীষণ রকম অবমাননাকর। তো সেই যে ভারতে যে অবমাননাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যাকে বলা হয় যেখানে ভারতের নিয়ন্ত্রণ থাকছে না। সেটা কিভাবে? ধরুন, আমাদের ইতিমধ্যে আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতের যারা এজেন্ট রয়েছেন বাংলাদেশে, তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে বসবাস করেন বা সেখানে তারা আছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখানে ভারতের অনেক এজেন্ট আছে, এতে কোনো সন্দেহ নেই। আবার এর কাউন্টারে আমেরিকার এজেন্ট আছে, এর কাউন্টে আবার পাকিস্তানের এজেন্ট আছে। অতি সম্প্রতি সরকারের যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে নতুন যিনি আসবেন, তিনি মূলত আমেরিকান লবির মানুষ। আর আগে যিনি ছিলেন তিনি মূলত বাংলাদেশের যে সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, এই লবির মানুষ। ফলে এখানে একটা মানে কি হলো, মানে আগে যারা ছিল তিনি কি আমেরিকার লোক ছিলেন, না ভারতের লোক ছিলেন, নাকি ক্যান্টনমেন্টের লোক ছিলেন? আর যিনি আসলেন তিনি কার লোক হবেন? এবং নির্বাচনের এই সময়টাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তন নিয়ে যে কথা শুনছি, এখানে ভারতের একটা বিরাট চাণক্য নীতি আছে। ২ নম্বর হলো যে আমাদের সীমান্ত এলাকাগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং গ্যারিসন তার স্থাপন করেছে। এবং গত এক সপ্তাহে ভারতের প্রথম শ্রেণীর যে সকল পত্রপত্রিকা রয়েছে, তাদের যারা কর্তা ব্যক্তি, তাদের যে পার্সোনাল প্রোডকাস্ট রয়েছে, বড় বড় সাংবাদিক, তাদের নিজস্ব প্রোডকাস্ট রয়েছে, ওখানে যে সকল
সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন। আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মতো নয়, যারা ভারতের জাতীয়তাবাদ ধারণ করেন এবং সরকারের প্রতি তাদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং তারা রাজনৈতিক দলের মুখপাত্র রূপে কাজ করেন। পত্রপত্রিকায় যেই জিনিসগুলো সরাসরি লিখতে পারেন না, সেগুলো তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করেন। তো এরকম কিছু পডকাস্টে আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে এই সকল যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা একটি যুদ্ধের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তারা আন্দাজ করছেন এবং ভারতকে তারা প্রলুব্ধ করছে, দিল্লিকে তারা প্রলুব্ধ করছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া উচিত। এই গেল পরিস্থিতি। সেটা কেন, কি কারণে, এটা আরও বিস্তারিত বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটি হলো জনাব তারেক রহমান সাহেবের যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে নিয়ে ভারতের পত্রপত্রিকা টিটকারি শুরু করেছে। তারা বলার চেষ্টা করেছে যে তারেক রহমান সাহেব মূলত দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশে পদার্পণ করলেন এবং এখানে এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। নির্বাচন করা, নির্বাচনে জয়লাভ করা এবং দেশ যেভাবে দক্ষিণপন্থীদের হাতে, জামাতের হাতে নিশ্চিতভাবে চলে যাচ্ছে, সেখান থেকে তাকে যদি ক্ষমতা লাভ করতে হয় জনাব তারেক রহমান সাহেবকে, তাহলে দিল্লির সাহায্য তার জন্য অনিবার্য। এটা বোঝানোর জন্য ভারতের যে বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে পত্রিকা আনন্দবাজার পত্রিকা, তারা এটা রিপোর্ট করেছেন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে। সেখানে তাকে খালেদা পুত্র হিসেবে, নামটাও বলেনি, খালেদা পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হয়েছে। এরকম তুচ্ছতাচ্ছিল্যের যে প্রতিবেদন, এটি তারেক রহমান সাহেবকে নিয়ে ইতিপূর্বে কখনো হয়নি। তার নাম, তার পদবি, তার পোর্টফোলিও সব কিছু বাদ দিয়ে এখানে দুটো জিনিস সামনে আনা হয়েছে আনন্দবাজারের দৃষ্টিতে। এক নম্বর হলো তারেক রহমান সাহেবের একমাত্র যোগ্যতা, একমাত্র পরিচয় হলো তিনি বেগম খালেদা জিয়ার পুত্র। এবং এখানে খালেদা জিয়ার পুত্র বলা হয় নাই, আরও যে জিনিসটি হলো তাকে বলা হয়েছে খালেদা পুত্র। মানে জিয়াউর রহমানের যে লিগেসি, সেই লিগেসি থেকে তাকে ডিটাচ করে কেবলমাত্র খালেদা পুত্র হিসেবে তাকে অভিহিত করা হয়েছে। আর দ্বিতীয় শব্দটা হলো যে খালেদা পুত্রের ভারতের বন্ধুত্ব, সহানুভূতি ছাড়া তার আর কোনো উপায় নেই। এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তাকে ভারতের সঙ্গে সমঝোতা করতেই হবে। তা না হলে তার দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না, আর নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না। পুরো পরিস্থিতি এখন দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে। চীনপন্থী, তারপর তুরস্কপন্থী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী, পুরো পন্থী যারা দক্ষিণপন্থী যে ব্লক রয়েছে বাংলাদেশে, তাদের হাতে চলে গেছে। তো এই কারণে সেই দিল্লির সমঝোতা, দিল্লির নির্দেশনা, দিল্লির বন্ধুত্ব, দিল্লির সাহায্য, দিল্লির প্রভাব সব কিছু মেনে নিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, এরকম একটা ইন্ডিকেট আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে। আর এটা নিয়ে বাংলাদেশে যারা তারেক রহমান সাহেবের বিরোধী, বিএনপি বিরোধী, তারা কিন্তু কথাবার্তা বলছেন। আর দেখলাম যে কিছু ইনফ্লুয়েন্সার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা নিরপেক্ষ বক্তব্য দিয়ে ভারতের যে আনন্দবাজার তাদের সমালোচনা করেছে, কিন্তু তারেক রহমান সাহেবের পক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করেনি। আর তারেক রহমান সাহেবের যে মিডিয়া সেল রয়েছে বা বিএনপির মিডিয়া সেল রয়েছে বা তাদের যারা টেলিভিশনে যান, বক্তব্য দেন, এই বিষয়টা তারা কগনিজেন্সই নেননি। এটা যে একটা ন্যারেটিভ এবং এটা যে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের সাথে বিএনপির সম্পর্ক, আগামী নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক, এটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তারা বুঝতেই পারেনি। গেল এক। দুই নম্বর হলো যে এই যে ভারত যে চাণক্য নীতি করছে, সময়কে ব্যবহার করে ধরে নিলাম যে এর সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নাই, তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ নাই, রয়ের সাথে তার কোনো কানেক্টিভিটি নাই, কিচ্ছু নাই। কিন্তু তারা যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদের মধ্যে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে। এখন এই যে বদনামগুলো ছড়ানো হচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে, ভারতের সঙ্গে, দিল্লির সঙ্গে, মোদির সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা সম্পর্ক হয়ে গেছে, তার প্রেক্ষিতে তিনি এখন বাংলাদেশে আসছেন। এর যে বিরুদ্ধ যে মতবাদটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলাই হয়নি। দ্বিতীয় মতবাদটি তারা বলবেন উনি আসার পরে, যে তারেক রহমান সাহেব যে আসছেন মূলত দিল্লির শর্ত মেনে। আর দিল্লির শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, অথবা নির্বাচনের পরে
বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগকে ওয়াক ওভার দিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে এবং এই সময়টিতে যা কিছু হয়েছে সব কিছু বাদ দিতে হবে। এবং এই কথাগুলো যাকে বলা হয় যেভাবে প্রচার করা হবে, সেই প্রচারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য মিডিয়া থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে বিএনপির শুরু হয়নি। বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হলো দেশের মূলধারার যে গণমাধ্যম, এখন মূলধারার গণমাধ্যম তো খুব অল্প মানুষ পড়ে। ধরুন প্রথম আলো, ডেইলি স্টার, অন্যান্য পত্রিকা কতজন মানুষ পড়ে এবং তাদের দ্বারা যারা পাঠক মানে প্রথম আলোর পাঠক তারা মরে গেলেও মানে বিএনপিকে সাপোর্ট করবে না। তারা সারা জীবনে বিএনপিকে, আওয়ামী লীগকে, এমনকি জামাতকে, মূলধারা যারা রাজনীতি করেন তাদেরকে ঘৃণা করছে। তো কাজে এই মুহূর্তে মূলত অন্যান্য যে সকল পত্রপত্রিকা রয়েছে, তো দেখলাম যে অন্যান্য যে সকল পত্রপত্রিকা যাদের সমাজে ইনফ্লুয়েন্স রয়েছে, যেমন ধরেন ইত্তেফাক আছে, নয়া দিগন্ত আছে, কালের কণ্ঠ আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, যুগান্তর আছে, এই পত্রিকাগুলোর মাধ্যমে যে একটা ন্যারেটিভ তৈরি করা হবে, সেই ন্যারেটিভ তৈরি করার মতো না আছে লেখক, না আছে কলামিস্ট, না আছে সাংবাদিক। এখন তারা যেটা চাচ্ছে তাদেরকে রেডিশনে এনে খাওয়ালো, তাদের দ্বারা তারেক রহমান সাহেবের প্রশংসা করালো, আর এতেই মনে করলো যে আসলে হয়ে যাবে, এতে করে পুরো পরিস্থিতি আরও তাদের বিরুদ্ধে চলে যাবে। তো যেটা বলছিলাম যে বিএনপির যারা বিরোধী পক্ষ তারা যেটা প্রচার করবে সেটা হলো যে ভারত যে শর্ত দিয়েছে তার প্রধান শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফেরত আনা ইত্যাদি কাজগুলো। এবং এটা সত্য মিথ্যা ধারে কাছে ব্যাপার না, এই প্রচারণার কারণে দেখা গেল বিএনপির যে সর্বনাশ, রাজনীতির যে সম্ভাব্যতা, এটি একেবারে সমূলে বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এরকম ঘটনায় প্রতিপক্ষ নিশ্চিতভাবেই আপনি দেখবেন যে কাঁঠাল ভাঙবে বিএনপির মাথায়, কিন্তু ফলাফল যারা কাঁঠালের যে স্বাদ, আহ্লাদ, রস এসব যাকে বলা হয় গ্রহণ করবে বা খাবে বিএনপি বিরোধী শক্তি, বিশেষ করে জামায়াত ইসলামী। খেলা জমে ক্ষীর হয়ে গেছে, দুধ গরম হয়ে ঠান্ডা হয়ে আবার সর পড়ে গেছে রাজনীতির মাঠে। এখন এই সর আপনি কি সর হিসেবে খাবেন, নাকি ঘি বানাবেন, নাকি মাখন বানাবেন, নাকি এটা বেটে আপনার চোখে মুখে দিয়ে নিজের রাজনীতির জৌলুস যৌবন ফিরিয়ে আনবেন, এটি আপনার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।